গল্পগুরু চ্যানেলে গল্প শোনায় আপনাদের সবাইকে স্বাগতম। চলছে জাফর ইকবাল রচিত ভৌতিক উপন্যাস দানব। আজ শুনবেন দ্বিতীয় পর্ব। গল্প পাঠে আমি সাকিব। প্রথম পর্ব না শুনে থাকলে ডেসক্রিপশনে প্রথম পর্বের লিংক দেওয়া আছে। এছাড়া বইটির একটি প্লেলিস্ট চালু করা হয়েছে, চাইলে প্লেলিস্ট ধরে গল্প উপভোগ করতে পারেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন অডিও বুকের জন্য। চলুন তাহলে শুরু করা যাক দানবের দ্বিতীয় পর্ব। বুঝলি চৈতি, পৃথিবীর সবচেয়ে অসাধারণ জিনিস কি? চৈতি আর রাজু সিঁড়িতে বসে অলস সৃষ্টিতে সামনে তাকিয়ে বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের আসা যাওয়া দেখছিল। ঘণ্টাখানেক পরে একটা মিড টার্ম পরীক্ষা হবে, সেটা নিয়ে দুজনের মধ্যেই খানিকটা দুর্ভাবনা। হঠাৎ করে তার মাঝে পুরোপুরি অপ্রাসঙ্গিকভাবে রাজু চৈতিকে এই পৃথিবীর সবচেয়ে অসাধারণ জিনিসটি কি সেটি নিয়ে প্রশ্ন করেছে। চৈতি ভুরু কুঁচকে বলল, কি? ছোট বাচ্চা, একেবারে গেন্দা বাচ্চা। চৈতি এবার একটু অবাক হয়ে বলল, গেন্দা বাচ্চা? তুই কোথায় গেন্দা বাচ্চা দেখেছিস? একজন মহিলা এসেছিল আমার সাথে দেখা করতে, তার সাথে একটা গেন্দা বাচ্চা ছিল। আমি আগে কখনোই একটা গেন্দা বাচ্চাকে ভালো করে লক্ষ্য করে দেখিনি। তারা হচ্ছে অসাধারণ। কেন অসাধারণ কেন? প্রধান কারণ হচ্ছে চোখ। এই এত বড় বড় চোখ নিয়ে তারা তাকায়, সেই চোখের দৃষ্টির কোনো তুলনা নেই। তারপর মনে কর তার কাজকর্ম, দুই হাত মুঠি করে নিজের মুখে হাত ঢোকানোর চেষ্টা করে। কেন সেটা চেষ্টা করে একটা রহস্য। তারপর মনে কর হাসি, হঠাৎ করে তোর দিকে তাকিয়ে থেকে এমন একটা হাসি দেবে, দাঁত নেই, শুধু মারি। সেই হাসির কোনো তুলনা নেই। আমার কি মনে হয় জানিস? কি? পৃথিবীর যত খারাপ লোক আছে, গুন্ডা, বদমাইশ, চোর, ডাকাত, তাদের সবাইকে যদি ছোট একটা বাচ্চার সামনে বসিয়ে দেওয়া যায়, তাহলে সেই মানুষগুলো ভালো হয়ে যাবে। চৈতি হেসে ফেলল, বলল, ব্যাপারটা কিন্তু খারাপ হয় না। মনে কর একটা ডাকাতের বিচার হচ্ছে, জজ রায় দিল 4 বছর জেল এবং প্রতিদিন 1 ঘন্টা করে শিশুর সামনে বসে থাকা। আমার কি মনে হয় জানিস? কি? সবাই যদি দিনে কিছুক্ষণ ছোট একটা বাচ্চার সামনে বসে কাটায়, তাহলে এই পৃথিবীতে আর কোনো খারাপ মানুষ থাকবে না। একটা ছোট বাচ্চা কিভাবে নিজে নিজে কথা বলে দেখেছিস? একেবারে অসাধারণ। রাজু কথা বলার ভঙ্গি দেখে চৈতি এবার একটু হাসল, বলল, বুঝেছি। কি বুঝেছিস? তোর এখন বিয়ে করে সংসারী হবার শখ হয়েছে। বছর বছর তোর বউয়ের একটা একটা করে বাচ্চা হবে, আর তুই তোর সব কাজকর্ম ফেলে তোর বাচ্চাদের মুখের দিকে হা করে তাকিয়ে থাকবি। রাজু মাথা নাড়ল, বলল, কথাটা কিন্তু খারাপ বলিসনি। যদি এত ধৈর্য না থাকে, তাহলে যার ছোট একটা বাচ্চা আছে কিন্তু স্বামী নাই, খুঁজে পেলে সেরকম কাউকে বিয়ে করে ফেল। তাহলে বাচ্চার জন্য তোর আর অপেক্ষা করতে হবে না, একেবারে রেডিমেড বাচ্চা পেয়ে যাবি। কথা শেষ করে চৈতি হি হি করে হাসতে শুরু করে দিল। রাজু চৈতির মুখের দিকে তাকিয়ে থাকে। হাসি ব্যাপারটা সংক্রামক। একটু পর সে নিজেও হাসতে শুরু করে। ঠিক 1 সপ্তাহ পর দুপুরবেলা রাজু একটা টিউটোরিয়াল ক্লাস থেকে বের হয়েছে। দেখে বাইরে নীরা দাঁড়িয়ে আছে। নীরা ঠিক আগের মতো বাচ্চাটিকে ধরে রেখেছে। বাচ্চাটি হাত পা নেড়ে আঁকুপাকু করছে। রাজু একটু এগিয়ে গিয়ে বলল, আপনি? হ্যাঁ, আমি। নীরা সুন্দর করে হেসে বলল, মনে আছে আপনাকে একদিন আমার সাথে একটু যেতে বলেছিলাম? হ্যাঁ। আজকে যেতে পারবেন ঘন্টা দুয়েকের জন্য? রাজু ক্লাস রুটিনটা মনে করার চেষ্টা করলো, পুরোপুরি মনে করতে পারলো না, কিন্তু বেশ ব্যস্ত সেটুকু সে মনে করতে পারলো। বলল, আজকের দিনটা ভালো না। তাহলে আধা ঘন্টা সময় দিতে পারবেন? আমেরিকা থেকে আমাদের একজন এক্সপার্ট এসেছেন, তার সাথে আপনার একটু পরিচয় করিয়ে দেব। নীরার বগলে ঝুলে থাকা বাপ্পি নামের ছোট বাচ্চাটি ঠিক এইরকম সময় তার দিকে তাকিয়ে তার দাঁতহীন মাড়ি বের করে একটা হাসি দিল, এবং মনে হয় সেজন্যই রাজু বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে এখনই যাই। 1 ঘন্টার মাঝে ফিরে আসতে পারবো তো? নীরা সুন্দর করে হেসে বলল, অবশ্যই, আমি আপনাকে নিজে পৌঁছে দেব। রাজু বলল, তাহলে চলেন। রাজু নিচে নেমে এসে দেখতে পায় বড় একটা সাদা গাড়ি পার্ক করে রাখা আছে।
নীরা রাজুর জন্য পেছনের দরজাটা খুলে দিয়ে নিজে ড্রাইভারের পাশের সিটে বসে গেল। রাজু পেছনে ঢুকে আবিষ্কার করলো সেখানে আরেকজন বসে আছে। মানুষটি সুদর্শন, কিন্তু ঠিক কী কারণ তার জানা নেই। সেই সুদর্শন মুখে এক ধরনের বিচিত্র কদর্যতা লুকিয়ে আছে। বয়স 40 কিংবা তার একটু বেশি। এক মাথা চুল, আর সেই চুলে পাক ধরতে শুরু করেছে। মানুষটির চোখের দৃষ্টি তীক্ষ্ণ এবং তীব্র। রাজুর মনে হলো গাড়ির ভেতরে ঢুকতেই বিকট একটা পচা গন্ধ ভক করে তার নাকে এসে ধাক্কা দেয়। মানুষটি রাজুর দিকে নিজের হাতটা এগিয়ে দিয়ে বলল, আমার নাম কোরাইশি। রাজু অত্যন্ত অনিচ্ছার সাথে মানুষটির হাত স্পর্শ করল। শীতল একটা হাত। হঠাৎ করে তার পুরো শরীরটা কেমন জানি শিউরে উঠল। সে শুকনো গলায় বলল, আমার নাম রাজু। আমি জানি, নীরা আমাকে বলেছে। নীরার কাছে আমি তোমার কথা শুনেছি। তুমি করে বলছি বলে কিছু মনে করছো না তো? তুমি আমার থেকে অনেক ছোট। প্রথম দেখাতেই কেউ যদি রাজুকে তুমি বলে সম্বোধন করে, তাহলে রাজু খুব বিরক্ত হয়। কিন্তু এখন সে বিরক্ত প্রকাশ করার কোনো সুযোগ নেই। সে ভদ্রতা করে ছোট্ট একটা হাসি দিয়ে চুপ করে রইল। কোরাইশি নামের মানুষটা সামনের দিকে তাকিয়ে বলল, নীরা, এখন আমরা কোথায় যাব? শাহবাগের একটা ফাস্ট ফুডের দোকানে যেতে পারি। চা কফি কিছু খেলাম। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। ড্রাইভার গাড়ি ছেড়ে দেয়। রাজু দেখল আজকে যে গাড়ি চালাচ্ছে সেই মানুষটির চোখেও কালো চশমা। সেই মানুষটিও কোনো কথা বলছে না। কোরাইশি নীরার দিকে তাকিয়ে বলল, তুমি এত ছোট বাচ্চাকে নিয়ে সামনে বসেছ, কার সিট ছাড়া, সিট বেল্ট ছাড়া। আমেরিকা হলে তুমি এতক্ষণে ঝামেলায় পড়ে যেতে। নীরা বলল, এটা আমেরিকা না। এখানে আমরা আরো অনেক বড় বড় কাজ করে ফেলি, কোনো ঝামেলা হয় না। সেটা তো দেখতেই পাচ্ছি। কোরাইশি তখন গুনগুন করে একটা বিদেশি সুর তুলতে তুলতে সামনের সিটে ঝুলিয়ে রাখা ফ্লাস্কটি হাতে নেয়। ফ্লাস্কের মুখে লাগানো মগটি খুলে সেখানে ফ্লাস্ক থেকে গরম কফি ঢেলে রাজুর দিকে এগিয়ে দেয়। বলে, নাও খাও, পিওর কলম্বিয়ান কফি, পৃথিবীর সেরা। তোমাদের ফাস্ট ফুডের দোকানে যে কফি খাওয়া যাবে কিনা আমি এটা শিওর না। রাজু বলল, আমি খাবো না, থ্যাঙ্কস। খাবে না? না, খেতে ইচ্ছে করছে না। ঠিক আছে, তাহলে একটা চুমুক দাও। কফি বলতে কি বোঝানো হয় তুমি তার একটা ধারণা পাবে। এখানে কফি বলতে তুমি যেটা খাও সেটা হচ্ছে পায়েস। রাজু খুব অনিচ্ছা সত্ত্বেও কফির মগটা হাতে নেয়। কোরাইশি তখন নিজের জন্য এক মগ ঢেলে নিয়ে সেখানে চুমুক দিয়ে সামনে তাকিয়ে বলল, নীরা, তোমার কোলে বাচ্চা রয়েছে বলে তোমাকে দিলাম না। আচ্ছা ঠিক আছে। কোরাইশি তার কফির মগে চুমুক দিয়ে পরিতৃপ্তির এক ধরনের শব্দ করে রাজুর দিকে তাকিয়ে বলল, তুমি খাবে না? রাজুর গা ঘিনঘিন করছিল, কিন্তু তারপরেও সে কফির মগে একটা চুমুক দিল। কলম্বিয়ান কফির সুঘ্রাণের বদলে সেখানে কেমন যেন একটা ওষুধের গন্ধ পেল। কফির মগটা কোরাইশি ফিরিয়ে দিয়ে বলল, না, আমি খাবো না। কেমন যেন, কেমন যেন কি, ওষুধের মতো গন্ধ। তাই নাকি? কোরাইশি রাজুর কফির মগটা হাতে নিয়ে বলল, আমাকে বলেছিল জিনিসটার কোনো গন্ধ নেই, তুমি গন্ধ পেলে? রাজু একটু অবাক হয়ে বলল, কোন জিনিসটার গন্ধ নাই? তুমি যেটা এক চুমুকে খেয়েছ। রাজু হঠাৎ এক ধরনের আতঙ্ক অনুভব করে। আমি কি খেয়েছি? ঘুমের ওষুধ। তোমার কফিতে আমি যেটা মিশিয়ে দিয়েছি। হলুদ রঙের একটা পাউডারের মতন, খুবই পটেন্ট। লোকাল নাম বেহুশ মশলা। রাজু ভয়ানক রকম চমকে উঠে একবার কোরাইশির দিকে আর একবার নীরার দিকে তাকালো। তারপর চিৎকার করে বলল, তোমরা আমাকে ঘুমের ওষুধ খাইয়েছ? হ্যাঁ। কোরাইশি নামক মানুষটা দাঁত বের করে হাসল। তার দাঁতগুলো হলুদ এবং যখন হাসে তখন অনেকখানি মাড়ি বের হয়ে আসে। মানুষটির চেহারায় এক ধরনের একটা নিষ্ঠুর ভাব ফুটে ওঠে, যেটা রাজু আগে লক্ষ্য করেনি। রাজু বলল, গাড়ি থামাও, আমি নেমে যাব। কোরাইশি বলল, আমিও তোমার জায়গায় হলে তাই করতে চাইতাম, কিন্তু সেটা আর সম্ভব হচ্ছে না। রাজু গাড়ির হ্যান্ডেলটা ধরতে গিয়ে আবিষ্কার করলো সেখানে কোনো হ্যান্ডেল নেই। কোরাইশি এবারে শব্দ করে হাসতে শুরু করে এবং হঠাৎ করে তাকে একটা হিংস্র পশুর মতো দেখাতে থাকে। সে হাসতে হাসতে বলল, তোমাকে নিয়ে যাব বলে আজকে আমরা দরজার হ্যান্ডেল দুটো খুলে রেখেছি। শুধু শুধু উত্তেজিত হয়েও না রাজু, তোমার চোখে যে ঘুম নেমে আসছে সেটা উপভোগ করো।
রাজু হঠাৎ করে বুঝতে পারে তার শরীরটা অবশ হতে শুরু করেছে। সে নিজের ভিতরে এক ধরনের ভয়ঙ্কর আতঙ্ক অনুভব করে। সে চিৎকার করে কিছু একটা বলার চেষ্টা করে, কিন্তু বলতে পারে না। কোরাইশি তার দিকে একটু এগিয়ে এসে বলল, আজ অমাবস্যা। আজ রাতে আমাদের অনেক বড় অনুষ্ঠান রয়েছে। সেই অনুষ্ঠানের প্রধান অতিথি হচ্ছে লুসিফার। তুমি লুসিফারের নাম শুনেছ? রাজু ধীরে ধীরে চেতনা লোপ পেয়ে যাচ্ছিল, কিন্তু তার মাঝে লুসিফার শব্দটি ধরতে পারল। শয়তানের উপাসকেরা ব্ল্যাক ম্যাজিক করার সময় শয়তানকে লুসিফার বলে সম্বোধন করে। পৃথিবীর খুব মানুষ লুসিফারকে আনতে পারে না। তার কারণ তাকে আনার জন্য খুব ভালো একটা মিডিয়াম দরকার, যার উপর লুসিফার ভর করতে পারে। পৃথিবীতে সেরকম মানুষ খুব বেশি নেই। সারা পৃথিবীতে সব মিলিয়ে হলেও খুব বেশি হলে 1 ডজন হবে। তুমি সেরকম একজন মানুষ। তুমি হচ্ছে আমাদের গোল্ড মাইন। তুমি হচ্ছে আমাদের সোনার খনি। তোমার উপর ভর করে লুসিফার আজকে আমাদের সাথে দেখা দিবে। আজকে আমাদের খুব আনন্দের দিন। সেই জন্য তোমাকে নিয়ে যাচ্ছি। রাজু, তুমি শান্তিতে ঘুমিয়ে যাও। যখন সময় হবে আমরা তোমাকে জাগিয়ে তুলব। রাজু দেখতে পেল কোরাইশি তার কদর্য মুখটা তার কাছে এনে হাসির মতো একটা শব্দ করল। তার মুখ থেকে ভক করে এক ধরনের পচা গন্ধ রাজুর নাকে ধাক্কা দিল। রাজু চিৎকার করে কিছু একটা বলার চেষ্টা করলো, কিন্তু সে আবিষ্কার করে তার শরীরের কোনো মাংসপেশি সে নাড়াতে পারছে না। তার চারপাশে সবকিছু অস্পষ্ট হয়ে আসতে থাকে। কিছু বোঝার আগেই সে গভীর ঘুমে অচেতন হয়ে পড়ল। খুব ধীরে ধীরে রাজুর জ্ঞান ফিরে আসে। সে চোখ খুলে দেখতে পায় বিশাল একটা হল ঘরের মাঝে উঁচু একটা বেদিতে সে শুয়ে আছে। তার শরীরে কালো একটা আলখাল্লা, আলখাল্লার বুকের ওপরে সাদা একটা বৃত্তাকার নকশা। রাজু উঠে বসার চেষ্টা করতে বুঝতে পারল তার হাত পা দড়ি দিয়ে বেদির সাথে বাঁধা। রাজু মাথা ঘুরিয়ে দেখতে পায় হল ঘরের চারপাশে অনেক মানুষ, নারী পুরুষ দুই আছে। কারো চেহারাই দেখা যাচ্ছে না, কারণ সবার মুখেই একটা সাদা মুখোশ লাগানো। মুখোশটি ভয়ঙ্কর। সেটাতে এক ধরনের হাসি লেপ্টে আছে। এই কৃত্রিম হাসিটি দেখে বুক কেঁপে ওঠে। চারপাশে ঘিরে থাকা মানুষগুলো নানা ধরনের কাজকর্ম করছে। একপাশে খাবারের আয়োজন, একপাশে কিছু বাদ্যযন্ত্র। মাঝামাঝি মাটির মালসায় আগুন জ্বালানো হয়েছে। সেখান থেকে ধোঁয়া বের হচ্ছে। ধোঁয়ার মাঝে এক ধরনের ঝাঁঝালো গন্ধ। রাজু অর্ধচেতনের মতো শুয়ে থাকে। কোন একটা অজ্ঞাত কারণে তার মনে হতে থাকে কোনো কিছুতেই বুঝি আর কিছু আসা যায় না। অবসন্ন শরীরে সে আবার অচেতন হয়ে যাচ্ছিল। তখন মুখোশ পরা এবং কালো আলখাল্লায় ঢাকা একজন মানুষ একটা ছোট ব্যাগ নিয়ে তার কাছে এগিয়ে আসে। মানুষটি ব্যাগ থেকে ছোট একটা অ্যাম্পল বের করে দক্ষ হাতে আঙ্গুলে টোকা দিয়ে সেটা ভেঙে ফেলে। তারপর একটা সিরিঞ্জ বের করে সেখানে অ্যাম্পলটা ভরে সম্পূর্ণ তরলটুকু টেনে নেয়। রাজুর কাছে এসে অ্যালকোহলের ভেজা একটা তুলো দিয়ে তার হাতের মাংসপেশিটুকু পরিষ্কার করে তাকে ইঞ্জেকশন দিতে উদ্যত হয়। রাজু জিজ্ঞেস করল, আমাকে কি ইঞ্জেকশন দিচ্ছেন? মানুষটা রাজুর প্রশ্ন পুরোপুরি উপেক্ষা করে তার দক্ষ হাতে পুট করে হাতে সুই ফুটিয়ে দেয়। রাজু আবার জিজ্ঞেস করল, কিসের ইঞ্জেকশন এটা? মানুষটা ইঞ্জেকশন দেয়া শেষ করে সিরিঞ্জটা টেনে বের করে বলল, এটা যদি তোমাকে জানার প্রয়োজন হতো তাহলে আমি তোমাকে বলতাম। রাজু আবার জিজ্ঞেস করল, তোমরা কারা? মানুষটা তখন ব্যাগের ভেতর থেকে ভাঙা অ্যাম্পল এবং সিরিঞ্জটা রেখে বলল, এটাও যদি তোমার জানার প্রয়োজন হতো তাহলে তোমাকে বলতাম। কথাটা শেষ করে মানুষটা তার মাথা অল্প অল্প নাড়ল। মুখোশের জন্য তার মুখমণ্ডলটা দেখা যাচ্ছে না, কিন্তু রাজু অনুমান করল সে নিঃশব্দে তার দিকে তাকিয়ে আছে। মানুষটি কয়েক পা এগিয়ে যাওয়ার সাথে সাথে অন্যান্য মানুষের ভিড়ে হারিয়ে গেল। রাজু কয়েক মিনিটের মাঝে বুঝতে পারল তাকে কি ধরনের ইঞ্জেকশন দেওয়া হয়েছে। এটা এক ধরনের উত্তেজক ওষুধ। কিছুক্ষণের মাঝেই তার অবসন্ন ভাব কেটে যায় এবং তার সারা শরীরে এক ধরনের উষ্ণ অনুভূতি অনুভব হয়। সে পুরোপুরি জেগে ওঠে। হঠাৎ করে তার গলা শুকিয়ে যায় এবং প্রবল পানির তৃষ্ণা অনুভব করে। সে কারো কাছে পানি চাইবে কিনা বুঝতে পারছিল না। তার চারপাশে যারা আছে তাদের মানুষ বলে মনে হয় না। মনে হয় এক ধরনের প্রেতাত্মার মিছিল।
এদের কাছে পানি খেতে চাওয়ার কোনো অর্থ আছে বলে মনে হয় না। রাজু নিঃশব্দে শুয়ে থাকে। তার বুকের ভেতর এক ধরনের আতঙ্ক এবং হতাশা অনুভব করে। চারপাশে মুখোশ পরা মানুষ এবং তাদের ফিসফিস করে কথা বলার শব্দ তার স্নায়ুর উপর এক ধরনের চাপ সৃষ্টি করে। রাজু সহ্য করতে পারছিল না, তাই সে চোখ বন্ধ করে নিশ্চল হয়ে শুয়ে থাকে। এমন সময় রাজু একটা শিশুর কান্না শুনতে পেল, পরিচিত কণ্ঠের কান্না। তাই সে চোখ খুলে তাকালো, দেখলো মুখোশ পরা একজন মহিলা তার বগলে একটা শিশুকে ধরে এগিয়ে আসছে। শিশুটি বাপ্পি, এবং মহিলার বাচ্চাটিকে ধরে রাখার এই ভঙ্গিটি খুবই তার পরিচিত। সে মাথাটা একটু উঁচু করে ডাকলো, নীরা। মুখোশ পরা মহিলাটি তার কথা শুনে মাথা ঘুরে তাকালো, কিন্তু কোনো কথা বলল না। রাজুর কাছাকাছি এসে বাপ্পিকে মেঝের মাঝে শুইয়ে দিল। রাজু খুব কষ্ট করে মাথা ঘুরিয়ে দেখতে পেল মেঝেতে একটা গোল বৃত্ত এবং তাকে ঘিরে কিছু বিচিত্র নকশা আঁকা হয়েছে। বাপ্পিকে বৃত্তের মাঝে চিৎ করে শুইয়ে দেওয়া হয়েছে। তার শরীরে কোনো কাপড় নেই। শীতল মেঝেতে তার শরীর স্পর্শ করার সাথে সাথে সে আরো জোরে কাঁপতে থাকে। বাপ্পিকে শুইয়ে দিয়ে নীরা উঠে দাঁড়ালো। তখন আবার রাজু ডাকলো, বলল, নীরা, আপনি তো নীরা, এদিকে একটু শুনবেন প্লিজ। মুখোশ পরা মহিলাটি তখন তার দিকে এগিয়ে যায়, কাছে এসে দাঁড়ায়। রাজু জিজ্ঞেস করে, এখানে কি হচ্ছে? নীরা নিচু গলায় বলল, সময় হলে জানবে। বাপ্পিকে মেঝেতে শুইয়ে দিলেন কেন? নিয়ম, আমাদের নিয়ম। কিসের নিয়ম? যাকে স্যাক্রিফাইস করা হয় তাকে লুসিফারের সামনে রাখতে হয়। রাজু চমকে উঠে বলল, যাকে কি করা হয়? যাকে স্যাক্রিফাইস করা হয়। স্যাক্রিফাইস? মুখোশ পরা নীরা মাথা নাড়ল, বলল, হ্যাঁ, স্যাক্রিফাইস মানে বলি। রাজুর কিছুক্ষণ লাগলো বুঝতে, তারপর কাঁপা গলায় বলল, বাপ্পিকে বলি দেবেন? বলি? হ্যাঁ, কে বলি দেবে? নীরা হঠাৎ শব্দ করে হেসে উঠল, বলল, তুমি। তোমার উপর লুসিফার যখন ভর করবে, তুমি তখন তাকে বলি দেবে। রাজু রক্তহীন ফ্যাকাশে মুখে কিছুক্ষণ মুখোশটার দিকে তাকিয়ে রইল। তারপর শুকনো গলায় বলল, বাপ্পি আপনার ছেলে না? নীরা মাথা নাড়ল। রাজু জিজ্ঞেস করলো, তাহলে? তাহলে কি? যে মানুষ তাহলে কি সেটা জানে না, তাকে কি করে জিজ্ঞেস করা যায়? রাজু বুঝতে পারল না। সে হতবাক হয়ে মুখোশটার দিকে তাকিয়ে রইল। মুখোশের আড়ালে চোখের দিকে তাকানোর চেষ্টা করলো, কিন্তু কোনো লাভ হলো না। একসময় দ্রিম দ্রিম করে এক ধরনের ঢাকের শব্দ শোনা গেল। রাজু তাকিয়ে দেখলো ঘরের এক কোনায় কিছু মানুষ দাঁড়িয়ে বাদ্যযন্ত্রগুলো বাজাতে শুরু করেছে। হল ঘরের সবগুলো মানুষ তখন গোল হয়ে দাঁড়িয়ে যায় এবং একজন আরেকজনের হাত ধরে মাথা ঝাঁকাতে থাকে। ধীরে ধীরে বাজনার লয় বেজে ওঠে এবং মানুষগুলো আরো দ্রুত মাথা ঝাঁকাতে থাকে। রাজু দেখলো সবগুলো মানুষ একজন আরেকজনের হাত ধরে দাঁড়িয়েছে এবং তালে তালে মাথা নাড়ছে। এরকম একটা সময়ে মাঝখানে মাটির মালসায় দপ করে বিশাল একটা আগুনের শিখা জ্বলে উঠল এবং সারা ঘরে কর্পূরের একটা ঝাঁঝালো গন্ধ ছড়িয়ে পড়ল। রাজু দেখলো টকটকে লাল রঙের একটা আলখাল্লা পরা মানুষ তার দিকে এগিয়ে আসছে। কাছাকাছি এগিয়ে এসে আগুনের সামনে সে দাঁড়িয়ে যায়। মুঠি থেকে সে কিছু একটা আগুনের ওপর ছেড়ে দিল। সাথে সাথে আগুনের শিখাটা আবার দপ করে অনেক বড় হয়ে জ্বলে উঠল। লাল আলখাল্লা পরা মানুষটা রাজুর কাছাকাছি এসে দাঁড়ালো। তারপর বেদির নিচে থেকে একটা টুপি বের করে মাথায় পরে দুই হাত উপরে ধরে বলল, লুসিফার, লুসিফার। গোল হয়ে থাকা তখন মানুষগুলো সমস্বরে বলল, লুসিফার, লুসিফার। লাল আলখাল্লা পরা মানুষটি বলল, আয় আয় রে, আয়। অন্য সবাই বলল, আয়, আয়, আয় রে আয়। তখন সবাই সমস্বরে বলতে থাকে, লুসিফার, আয় রে, লুসিফার, আয় রে, লুসিফার, আয় রে। তালে তালে কথাগুলো বলতে বলতে সবাই গোল হয়ে ঘুরতে থাকে। ঘুরতে ঘুরতে তার মাথা ঝাঁকাতে থাকে। হঠাৎ হঠাৎ হাত খুলে বুকে থাবা দিতে থাকে। সারা ঘরে এক ধরনের গম গম শব্দ হতে থাকে এবং এই শব্দ শুনে হঠাৎ করে রাজুর মাথা কেমন যেন গুলিয়ে যায়। তার মনে হতে থাকে সে জ্ঞান বুঝি হারিয়ে ফেলবে।
রাজুর বড় বড় নিঃশ্বাস বের হতে থাকে এবং সারা শরীর কাঁপতে থাকে। রাজু বুঝতে পারে সে কুলকুল করে ঘামছে। রাজুর চোখের সামনে হঠাৎ করে একটা মূর্তির চেহারা ভেসে ওঠে। মূর্তিটি দীর্ঘ দেহ, মাথাটি মানুষের নয়, একটা পশুর। সেই পশুটি স্থির চোখে তার দিকে তাকিয়ে আছে। মানুষের সম্মিলিত কণ্ঠের তার সাথে তাল রেখে পশুটি অল্প অল্প দুলছে এবং হঠাৎ করে সে মুখ হা করছে। রাজু পশুটির ধারালো দাঁত এবং লকলকে লাল জিহ্বা দেখতে পেল। রাজুর শরীর থেকে যেন আগুন বের হতে থাকে। সে ছটফট করে যন্ত্রণায় কাতর শব্দ করে। তার সারা মুখ ঘামে ভিজে যায় এবং মুখে এক ধরনের পাশবিক ভাব ফুটে ওঠে। লাল আলখাল্লা পরা মানুষটি রাজুর সামনে হাঁটু ভেঙে বসে পড়ল, বলল, লুসিফার প্রভু, আপনি কি এসেছেন? রাজু গলার স্বরটি চিনতে পারে, কোরাইশির গলার স্বর। সে কোনো কথা বলে না। এক ধরনের বিস্ময় নিয়ে কোরাইশির মুখোশ পরা মুখটার দিকে তাকিয়ে রইল। কোরাইশি আবার তাকে জিজ্ঞেস করল, প্রভু, আপনি কি এসেছেন? রাজু অবাক হয়ে শুনল তার গলা থেকে কেউ যেন একজন বলল, এসেছি। সাথে সাথে ঘরে এক ধরনের আনন্দ ধরে ছড়িয়ে পড়ল। কোরাইশি মাথা দুলিয়ে এগিয়ে আসে। কোমর থেকে একটা ধারালো ছোরা বের করে রাজুর হাত পায়ের বাঁধন কেটে দেয়। রাজু তখন খুব ধীরে ধীরে বেডিতে উঠে বসল। সে আচ্ছন্নের মতো চারিদিকে তাকালো। চারপাশের মানুষগুলো সে এখন স্পষ্ট দেখতে পাচ্ছে না। মনে হচ্ছে বহু দূর কোনো সমুদ্রের গর্জনের মতো মানুষের কণ্ঠস্বর ভেসে আসছে। কেউ একজন তাকে ডাকছে। রাজুর মনে হলো সে রাজু নয়, সে অন্য কিছু। তার মনে হলো তার ভেতরে বিশাল একটা অন্ধকার জগৎ উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সে অনুভব করতে পারে তার ভেতরে একটা ভয়ঙ্কর পৈশাচিক শক্তি উন্মুক্ত হয়ে যাচ্ছে। অন্ধকার জগতের সেই ভয়ঙ্কর শক্তি দিয়ে ইচ্ছা করলে সে সারা পৃথিবীকে গ্রাস করে ফেলতে পারবে। রাজু টলতে টলতে উঠে দাঁড়ালো। সাথে সাথে তাকে ঘিরে থাকা সব মানুষ মাথা নিচু করে নতজানু হয়ে বসে যায়। সে শুনতে পায় ঘরে ফিসফিস করে শব্দ হচ্ছে, লুসিফার, লুসিফার, লুসি, লুসি, লুসিফার। রাজু চারিদিকে তাকালো। সে হঠাৎ করে টের পেয়েছে তার ভেতরে এক ধরনের অকল্পনীয় একটা শক্তি। ইচ্ছা করলে সে যা ইচ্ছা তাই করতে পারে। সে আগুনের দিকে একটা আঙুল তুলে নির্দেশ দিতেই দপ করে আগুনটা দাউ দাউ করে জ্বলে উঠল। দূরে নতজানু হয়ে থাকা একজন সাবধানে তার মাথাটি উঁচু করে তাকিয়ে আছে। হঠাৎ করে রাজু নিজের ভেতরে এক ধরনের ক্রোধ অনুভব করে। সে হাতটি সেই মানুষের দিকে উদ্যত করতেই মানুষের ছিটকে উপরে উঠে যায়। তারপর প্রচন্ড বেগে পেছনের দেয়ালে আঘাত খেয়ে মাটিতে আছড়ে পড়ে। হলঘরের সব মানুষের ভেতর এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাজু সেই আতঙ্কটি অনুভব করতে পারে, স্পর্শ করতে পারে, উপভোগ করতে পারে। কোরাইশি তখন দুই হাতে বাপ্পিকে তুলে তার সামনে এগিয়ে ধরে। কাপা গলায় বলল, প্রভু লুসিফার, আপনার প্রতি আমাদের আনুগত্যের নিদর্শন এই অবোধ প্রাণী। এর প্রাণটি আমরা আপনার চরণতলে নিবেদন করছি। গ্রহণ করুন প্রভু। প্রভু লুসিফার, তার তুচ্ছ প্রাণ আপনি গ্রহণ করুন। রাজু নিজের ভেতর এক ধরনের তৃষ্ণা অনুভব করে। সে জানে এই শিশুটি হাতে নিয়ে চুমুক দিলেই তার তৃষ্ণা নিবারণ হবে। শিশুটির প্রাণটুকু তার শুষ্ক বুকের জ্বালাটুকু নিভিয়ে দেবে। রাজুর মুখে ভয়ঙ্কর এক ধরনের হাসি ফুটে ওঠে। সে লোলুপ দৃষ্টিতে শিশুটির দিকে তাকায়। সে টলতে টলতে এগিয়ে গিয়ে একটি হাত এগিয়ে দেয়। কোরাইশি বাপ্পিকে আর একটু এগিয়ে নিয়ে আসে, মাথা নিচু করে রাজুর দিকে এগিয়ে দেয়। রাজু বাপ্পির দু পা খপ করে ধরতেই তীব্র উত্তাপে বাপ্পির পায়ের চামড়া পুড়ে যায়। একটা পোড়া গন্ধ হলঘরে ছড়িয়ে পড়ল। বাপ্পি প্রচন্ড যন্ত্রণায় চিৎকার করে কাঁদতে থাকে। দুই হাত ছুটতে থাকে, মাথা ঝাঁকাতে থাকে। রাজুর ভেতরের এক ধরনের অদম্য ক্রোধ এসে ভর করেছে। ইচ্ছে করে শুধু এই শিশুটিকে নয়, চারপাশের সবকিছুকে ভস্মীভূত করে দিতে। অনেক কষ্ট করে সে নিজেকে শান্ত করল। শান্ত করে সে শিশুটির দিকে তাকালো। তার চোখের দৃষ্টিতেই শিশুটির কাপড়ে ফোসকা পড়ে যাচ্ছে। প্রচন্ড যন্ত্রণায় সে চিৎকার করে যাচ্ছে। কোরাইশি মাথা নিচু করে নতজানু হয়ে বসে বলছে, গ্রহণ করুন প্রভু।
গ্রহণ করুন, গ্রহণ করুন এর আত্মা। আপনার পদতলে আমরা নিবেদন করছি এই অবোধ প্রাণীর আত্মা। রাজু বাপ্পিকে উল্টো করে ধরে তার চোখের সামনে ঝরিয়ে রাখে। প্রচণ্ড যন্ত্রণায় শিশুটি দুমড়ে মুচড়ে যাচ্ছে, চিৎকার করে কাঁদছে। রাজু তার দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকে, বুকের ভেতরে ভয়ঙ্কর এক তৃষ্ণা। এক চুমুক দিয়ে তার আত্মাটুকু শুষে নিয়ে তৃষ্ণা নিবারণ করতে চাইছে, কিন্তু কে যেন বহু দূর থেকে বলছে, না, না, না। রাজু নিঃশব্দে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। তার ভেতরের অন্ধকার জগতের শক্তিটুকু ধীরে ধীরে উবে যাচ্ছে। বুঝতে পারছে ভেতর থেকে কেউ যেন জেগে উঠছে। ভয়ঙ্কর এক টানাপোড়েনে তার সমস্ত সত্তা যেন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। রাজু হাঁটু ভেঙে নিচে পড়ে যায়। তার হাত থেকে বাপ্পি খসে পড়ে, নিচে মেঝেতে আছড়ে পড়ে। রাজুর মাথার মাঝে প্রচণ্ড যন্ত্রণা। সে দুই হাতে মাথা খামচে ধরে মেঝেতে লুটিয়ে পড়ল। হলঘরের ভেতর দ্রিম দ্রিম করে যে বাজনা বাজছিল সেটি হঠাৎ করে থেমে গেল। লুসিফার লুসিফার করে যে ধ্বনি উঠেছিল সেটিও থেমে গেল। পুরো হল ঘরে এক ধরনের বিস্ময়কর নৈশব্দ। শুধু বাপ্পির তারস্বরে চিৎকার সেই নৈশব্দকে টুকরো টুকরো করে দিচ্ছে। কোরাইশি সোজা হয়ে দাঁড়িয়ে মুখ থেকে মুখোশ খুলে ফেলল। দুই পায়ে গিয়ে এসে রাজুর দিকে তাকালো। রাজু অচেতন হয়ে পড়ে আছে, তার নাক দিয়ে রক্ত বেরোচ্ছে। মুখোশ পরা মানুষগুলি হেঁটে হেঁটে কোরাইশের পাশে এসে দাঁড়াতে থাকে। একজন জিজ্ঞেস করলো, কি হয়েছে লিডার? প্রভু লুসিফার স্যাক্রিফাইস নিল না কেন? আমরা কি কোনো ভুল করেছি? না। তাহলে? এই ছেলেটা ভেতর থেকে জেগে উঠেছে, প্রভু লুসিফারকে সরিয়ে দিয়েছে। কি বলছেন লিডার? হ্যাঁ, এই ছেলেটা করতে দেয় নাই। হারামির বাচ্চা। হ্যাঁ, হারামির বাচ্চা আসলেই। মানুষটা একটু ঝুঁকে পড়ে রাজুকে দেখে বলল, মরে গেছে নাকি? জানি না। কোরাইশি বলল, এখন যদি নাও মরে থাকে পরে মরে যাবে, বাঁচবে না। প্রভু লুসিফার তাকে বাঁচতে দেবে না, তার স্যাক্রিফাইস নিতে দেয় নাই। কত বড় সাহস দেখেছ? নীরা এসে বাপ্পিকে তুলে নেয়। শরীরে এখানে সেখানে ফোসকা, পায়ের যেখানে ধরছিল সেখানে চামড়া পুড়ে গিয়ে দগদগে ঘা। কোরাইশি ক্লান্ত চোখে বাপ্পিকে দেখে বলল, নীরা, বলেন। লুসিফার তোমার বাচ্চাকে নিজের হাতে স্পর্শ করেছেন, কিন্তু আমাদের স্যাক্রিফাইস তো গ্রহণ করেননি। গ্রহণ করতে চেয়েছিলেন, এই হতভাগার জন্য হতে পারেনি। কোরাইশি পা দিয়ে রাজুর অচেতন দেহে একটা লাথি দিল। নীরা জিজ্ঞেস করল, এখন কি হবে লিডার? তোমার এই বাচ্চার শরীরে লুসিফারের স্পর্শ রয়েছে। আগে হোক পরে হোক একদিন তার মাঝে লুসিফার দেখা দেবেন। তোমার এই বাচ্চা এখন সাধারণ কোনো বাচ্চা নয়, সে এখন খুব গুরুত্বপূর্ণ একটা বাচ্চা, সারা পৃথিবীর জন্য সম্পদ, নতুন পৃথিবীর নতুন লুসিফার। নীরা বাপ্পিকে শান্ত করার চেষ্টা করতে করতে বলল, কখন তার শরীরে লুসিফারের আশীর্বাদ দেখব? বড় হলে। কত বড় হলে জানি না, যখন বুঝতে শিখবে তখন। তাকে খুব দেখে শুনে রাখবে, পারবে না? পারবো। আমরাও তোমাকে সহযোগিতা করব। থ্যাংক ইউ লিডার। কোরাইশি তখন সবার দিকে তাকালো, তারপর গলা উঁচিয়ে বলল, আমাদের আজকের ইভেন্ট এখানেই শেষ। একজন একজন করে চলে যাবেন, একসাথে সবাই বের হবেন না, সন্দেহ করতে পারে। একজন মেঝেতে পড়ে থাকা রাজুকে দেখিয়ে বলল, আর এই ছেলেটার কি হবে? বাইরে নিয়ে যাও, কোথাও ফেলে দাও। কেউ একজন গাড়ির ট্রাঙ্কে করে নিয়ে যাও, রাস্তার পাশে তাকে ফেলে দিও। বেঁচে আছে কি জানি না, যদি বেঁচে থাকেও বেশিক্ষণ টিকবে না। লুসিফার যার শরীরে ভর করে সে কখনো বাঁচে না। কিন্তু রাজু বেঁচে রইল। রাস্তার পাশ থেকে যখন তার দেহ উদ্ধার করেছে তখন সে বেঁচে আছে না মরে গেছে ভালো করে বোঝা যাচ্ছিল না। নাম ঠিকানাহীন অপরিচিত একজন মানুষ, তাকে বাঁচানোর জন্য হাসপাতালের ডাক্তাররাও খুব বেশি ব্যস্ত ছিল না। 3 দিন অচেতন থেকে সে জ্ঞান ফিরে পেল। তখন তার মুখ থেকে খবর পেয়ে বন্ধু বান্ধবেরা তাকে দেখতে এলো। তার ঠিক কি হয়েছিল সেটা কাউকেই পরিষ্কার করে বোঝানো যায়নি, তাই সে চেষ্টাও করলো না। কিছু মানুষ তাকে ধরে নিয়ে গিয়েছিল, এরপর কি হয়েছে এর বাইরে সে কিছু বলল না। পরিচিত বন্ধু বান্ধবেরা চলে যাওয়ার পরও চৈতি রয়ে গেল।
এবং তার মাথার কাছে একটা টুলের উপর চুপ করে বসে রইল। রাজু জিজ্ঞেস করল, তুই বাসায় যাবি না? যাব। যা, দেরি হয়ে যাচ্ছে তো। আমাকে নিয়ে চিন্তা করিস না, আমি ঠিক হয়ে যাব। চৈতি কোনো কথা বলল না। রাজু তখন তার দুর্বল হাত বাড়িয়ে চৈতির হাত স্পর্শ করল এবং একটা দৃশ্য দেখতে পেল। সুদর্শন একজন মানুষের বুকের কাছে ঢলে পড়ে চৈতি খিলখিল করে হাসছেন। রাজু চমকে উঠে চৈতির মুখের দিকে তাকালো। চৈতি জিজ্ঞেস করল, কি হয়েছে? রাজু কোনো উত্তর দিল না। চৈতির হাতটা আরেকটু জোরে চেপে ধরে তখন আবার সে সেই দৃশ্যটা দেখতে পায়। হাত ধরাধরি করে চৈতি আর সুদর্শন মানুষটি ভিড়ের মাঝে হেঁটে যাচ্ছে। দূরে কোথাও একটা প্লেনের গর্জন শোনা যাচ্ছে। রাজু ফ্যালফ্যাল করে চৈতির মুখের দিকে তাকিয়ে রইল। চৈতি আবারও জিজ্ঞেস করল, কি হয়েছে তোর? রাজু মাথা নাড়ল, বলল, না কিছু হয়নি। চৈতি একটা বড় নিঃশ্বাস ফেলে রাজুর দিকে তাকিয়ে বলল, রাজু, তোকে একটা কথা কয়েকদিন ধরে বলবো বলে ভাবছিলাম। রাজু বলল, আমি জানি। কি জানিস? তুই কি বলতে চাইছিস? চৈতি বলল, আমি কি বলতে চাইছি? তুই বিদেশ চলে যাচ্ছিস। চৈতি অবাক হয়ে বলল, তুই কেমন করে জানিস? রাজু তখন চোখ বন্ধ করে বলল, আমি জানি বিদেশ থেকে একটা ছেলে এসে তোকে বিয়ে করে যাচ্ছে আর তুই চলে যাচ্ছিস। রাজুর ইচ্ছে করলো সে ডুকরে কেঁদে ওঠে, বলে, প্লিজ চৈতি, তুই যাস নে, আমাকে ছেড়ে তুই যাস নে। কিন্তু সে কোনো কথা বলল না। চৈতি বলল, বুঝলি রাজু, যাই হোক, তুই আমাকে আবার কোনোভাবে ভুল বুঝিস না। তুই আর আমি ছিলাম খুব ভালো বন্ধু, ঠিক কিনা? রাজু ফিসফিস করে বলল, হ্যাঁ ঠিক। তার বেশি কিছু নয়, ঠিক তো? রাজু কোনো কথা বলল না। চৈতি সেটা না দেখার ভান করে বলল, জীবনটা খুব কঠিন, সেখানে সিদ্ধান্তগুলো নিতে হয় অনেক চিন্তা ভাবনা করে। রাজু ফিসফিস করে বলতে চাইল, না, সব সিদ্ধান্ত চিন্তা ভাবনা করে নিতে হয় না। অনেক সিদ্ধান্ত নিতে হয় এমনি এমনি, মন চায় সেজন্য, জগৎ সংসারের উল্টো দিকে পাগলের মতো। ছেলেটি ভালো, এস্টাবলিশড, ভেরি স্মার্ট। রাজুর হঠাৎ অভিমানী চোখে পানি এসে যায়, কিন্তু সে জোর করে মুখে শান্ত একটা ভাব ধরে রাখল। তার ইউনিভার্সিটিতে আমি গ্রেড ট্রান্সফার করে নিতে পারবো। রাজু অনেক কষ্ট করে মুখে জোর করে হাসি ফুটিয়ে বলল, কংগ্রাচুলেশন চৈতি। রাজুর গলার স্বরে কিছু একটা ছিল, যেটা শুনে চৈতি একটু অবাক হয়ে রাজুর দিকে তাকালো। তারপর একটা বড় নিঃশ্বাস নিয়ে বলল, রাজু, জীবনটা আসলে একটা নাটক না। সত্যিকারের জীবনে অনেক কিছু থাকে। আমি কিছু বলিনি চৈতি, আমি বলেছি কংগ্রাচুলেশনস। কিন্তু তুই সেটা বোঝাসনি, তুই অন্য কিছু বুঝিয়েছিস। চৈতি হঠাৎ উঠে দাঁড়ালো, বলল, তুই কি ভাবছিস আমি জানি না, কিন্তু আমি অনেক চিন্তা করেই সিদ্ধান্তটা নিয়েছি, তোর ভালোর জন্য এবং আমার ভালোর জন্য। রাজু মাথা নাড়ল, বলল, হ্যাঁ নিয়েছিস, আমি জানি। চৈতি হঠাৎ কেমন যেন রেগে উঠে বলল, তুই তোর যা ইচ্ছে হয় তুই ভাবতে পারিস, কিন্তু জেনে রাখ জীবনটা ছেলে খেলা না। রাজু কিছুক্ষণ চৈতির দিকে তাকিয়ে রইল, তারপর হাত বাড়িয়ে চৈতির হাত স্পর্শ করে বলল, গুড লাক চৈতি, তোকে একটা কথা বলি, তোর যদি কখনো আমায় দরকার হয় আমাকে বলিস। আমি আমি তুই কি তার জন্য অপেক্ষা করব। চৈতি কোনো কথা না বলে কিছুক্ষণ দাঁড়িয়ে বলল, আমি গেলাম, তোর সাথে আবার দেখা হবে। না চৈতি, আর দেখা হবে না, ভালো থাকিস। চৈতি চলে গেলে রাজু সাবধানে তার চোখের পানি মুছে নেয়। যে কথাটি সে চৈতিকে বলতে পারেনি সেটি হচ্ছে, সুদর্শন যে মানুষটিকে চৈতি বেছে নিয়েছে সেই মানুষটি ভালো নয়। মানুষটি সুদর্শন, প্রতিষ্ঠিত এবং স্মার্ট, কিন্তু মানুষটি ভালো নয়। তার বুকের ভেতর রয়েছে গভীর এক ধরনের অন্ধকার। যেদিন হাসপাতাল থেকে সে ছাড়া পাবে সেদিন বিকেল বেলা লালচে চুলের কালো চশমা পরা একজন মহিলা তার সাথে দেখা করতে এলো। মহিলাটি চশমা খোলার পর সে তাকে চিনতে পারল। চুলের রং হঠাৎ করে পাল্টে ফেলেছে বলে বুঝতে পারেনি মহিলাটি হলো মীরা। রাজু অবিশ্বাসের দৃষ্টিতে নীরার দিকে তাকিয়ে থাকে। নীরা মুখে একটা হাসি ফুটিয়ে বলল, কি খবর? রাজু অনেক কষ্ট করে নিজেকে শান্ত রাখে, দাঁতে দাঁত চেপে শীতল গলায় বলল, তুমি সত্যিই জানতে চাইছো আমার কি খবর?
মীরা একটু হাসার ভঙ্গি করে বলল, আগে তুমি আমাকে আপনি করে সম্বোধন করেছ। আমার বয়স তোমার থেকে বেশি। রাজু বলল, তোমার সাহস দেখে আমার মাথায় রক্ত উঠে যাচ্ছে। তাহলে আমি বেশিক্ষণ বসবো না। আমি আসলে তোমাকে একটা খবর দিতে এসেছি। কি খবর? আমরা আমেরিকা চলে যাচ্ছি। এই দেশে আমাদের সব কাজকর্ম বন্ধ করে দিচ্ছি। তোমার আর দুশ্চিন্তা করতে হবে না। রাজু বলল, আমার পুলিশ ডাকা উচিত ছিল। মীরা মিষ্টি করে হাসল, বলল, তুমি ডাকোনি সেটা খুব বুদ্ধিমানের কাজ করেছো। তুমি কিছুই প্রমাণ করতে পারতে না। তাছাড়া তাছাড়া কি? আমাদের সাথে যারা আছে তারা এত ক্ষমতাবান যে তাদেরকে স্পর্শ করতে পারতো না। যদি কেউ চেষ্টা করত, সে নিজেই উল্টে বিপদে পড়ত। রাজু তীব্র চোখে নীরার চোখের দিকে তাকিয়ে বলল, আমি নিজের চোখে না দেখলে কোনোদিন বিশ্বাস করতে পারতাম না যে একজন মা হয়ে নিজের বাচ্চাকে মেরে ফেলার জন্য দিয়ে দিতে পারে। নীরা ভুরু কুঁচকে রাজুর দিকে তাকিয়ে বলল, রাজু, তুমি খুব চালাক চতুর মানুষ, কিন্তু তোমার নলেজে খানিকটা ঘাটতি আছে। ঘাটতি? হ্যাঁ। তুমি ভাবো সব মানুষ তোমার মতন, নরম এবং আবেগ দিয়ে ঠাসা। এটা সত্যি না। পৃথিবীতে 2-3% মানুষের ভেতরে কোনো ইমোশন নাই, ভালো মন্দের কোনো অনুভূতি নাই। তারা দরকার হলে নিজের মাকে বিক্রি করে দেয় কিংবা নিজের ছেলেকে খুন করে। এটা প্রতিষ্ঠিত সত্য। আমি বিশ্বাস করি না। বিশ্বাস করা না করা তোমার ব্যাপার, কিন্তু এটা সত্য। আমরা হচ্ছি সেই 2-3% মানুষ। আমাদের ভেতরে ভালো মন্দের কোনো বোধ নেই, অনুভূতি নেই। আমাদের ভেতরে কিছুর জন্য বিন্দুমাত্র ভালোবাসা নেই। আমি বিশ্বাস করি না, এটা হতে পারে না। নীরা উঠে দাঁড়ালো, বলল, এটা হতে পারে। আমরা হচ্ছি তার উদাহরণ। পৃথিবীর ইতিহাসে আমাদের মতো অনেক মানুষ আছে। বুঝলে রাজু, তোমাকে একটা উপদেশ দিয়ে যাই। কি উপদেশ? আমাদেরকে কখনো বিশ্বাস করো না। নীরা চলে যাবার পর রাজুর অনেকক্ষণ লেগেছিল স্বাভাবিক হতে। এর 1 সপ্তাহ পর চৈতি এবং নীরা একই প্লেনে দেশ ছেড়ে চলে গেল। তারা দুজন দুজনকে চিনত না। কখনোই একজনের সাথে আরেকজনের দেখা হয়নি, ভবিষ্যতেও দেখা হবে না। কিন্তু এই দুজনেই ঠিক 6 বছর পরে একই প্লেনে ফিরে এসেছিল এবং একই মানুষের খোঁজে। ওরিয়ন চিলড্রেন্স হোম আসলে অসহায় শিশুদের কোনো আবাসস্থল নয়। বিত্তশালী মানুষেরা যখন তাদের সন্তান পালনের দায়িত্বটি নিজেরা নিতে চায় না, তখন তারা তাদের বাচ্চাদেরকে সেখানে রেখে যায়। এখানে বাচ্চাদের মানুষ করতে বছরে অনেকগুলো ডলার গুনতে হয়, কিন্তু তারপরেও এই ছোট হোমে বাচ্চাদের কোনো অভাব নেই। বেশিরভাগ বাচ্চাদের বাবা মায়েরা ছাড়াছাড়ি হয়ে গেছে। কিছু আছে বাবাহীন মায়ের সন্তান, বেশিরভাগই অবিবাহিতা। 1-2 জন আছে যাদের কোনো বাবা মা নেই, কিন্তু সৌভাগ্যক্রমে প্রচুর টাকা পয়সা আছে। ওরিয়ন চিলড্রেন্স হোমের কর্মকর্তারা খুব আন্তরিকভাবে বাচ্চাদের মানুষ করার চেষ্টা করে, কিন্তু তারপরেও বাচ্চাগুলোর মনের জগতের বিরাট একটা অংশ ফাঁকা থেকে যায়। এই হোমের পরিচালক মিসেস থুলের মাঝে মাঝে মনে হয়, দরিদ্র ভাঙাচোরা একটা পরিবারও বুঝি সব ধরনের সুযোগ সুবিধা সহ গড়ে তোলা এই আধুনিক চিলড্রেন হোম থেকে ভালো। মিসেস থুল খুব চেষ্টা করেন যেন বাচ্চাগুলোর মাঝে একটা পারিবারিক সম্পর্ক গড়ে ওঠে, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে সেটা গড়ে উঠতে চায় না। প্রায় সময় দেখা যায় নিজেদের ভেতরে এক ধরনের অবিশ্বাস, সন্দেহ দানা বেঁধে উঠতে থাকে। মিসেস থুল মনে প্রাণে বিশ্বাস করতে চান যে একটা শিশুকে যেভাবে গড়ে তোলা হবে ঠিক সেভাবেই গড়ে উঠবে, কিন্তু তারপরেও তিনি এক ধরনের বিস্ময় নিয়ে আবিষ্কার করছেন যে কোনো কোনো শিশু সব রকম ধারণাকে ভুল প্রমাণিত করে সম্পূর্ণ বিচিত্র একটা উপায়ে পুরোপুরি নিজের মতো করে বড় হয়ে উঠতে থাকেন। মিসেস থুল কিছু শিশুকে বোঝাতেও পারেন না। সেরকম একটা শিশু হচ্ছে বাপ্পি। তার বয়স 6। সে একজন স্বামীহীন মায়ের সন্তান। মিসেস থুল প্রথমে ভেবেছিলেন শিশুটি ভারতবর্ষের, কিন্তু জানতে পেরেছেন জন্মসূত্রে বাচ্চাটি বাংলাদেশের। তার মায়ের নাম নীরা, এবং মা বাচ্চাটিকে এখানে রেখে মোটামুটিভাবে তাকে ভুলে গেছে। মা বাবাদের রুটিন মাফিক তাদের বাচ্চাদের দেখতে আসার যে নিয়মগুলো আছে, এর মা সেটিও পালন করেন না। কালে ভদ্রে তাকে দেখতে আসে, এবং এভাবে দেখতে দেখতে বাচ্চাটির বয়স 6 বছর হয়ে গেছে। মিসেস থুলের জ্ঞান বুদ্ধি অনুযায়ী পাপ্পির নামের এই বাচ্চাটি তার মায়ের সাথে কোনো সম্পর্ক গড়ে ওঠার কথা নয়। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি, 6 বছরের ছোট্ট বাচ্চাটি বেশিরভাগ সময় কাটায় তার মায়ের কথা কল্পনা করে।
তার মা আসলে তাকে খুব ভালোবাসে এবং একদিন তাকে এখান থেকে খুব সুন্দর একটা বাসায় নিয়ে যাবে, যেখানে প্রতিদিন সন্ধ্যাবেলা সে মায়ের কোল ঘেঁষে বসে থাকবে এবং মা তাকে রূপকথার গল্প পড়ে শোনাবে। এই একটা ধরনের বিষয় সে শুধু কল্পনা করে না, রীতিমতো বিশ্বাস করে। মিসেস থুল বাপ্পি নামের 6 বছরের ছেলেটির মায়ের সাথে কথা বলে দেখেছেন। সেই মায়ের মনে এই শিশুটির জন্য কোনো সন্তান সুলভ মায়া নেই। মিসেস থুলের কথাবার্তায় মাঝে মাঝে বাপ্পির মা নীরাকে এ ব্যাপারে একটা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেন। নীরা হয় সেই ইঙ্গিতটি বুঝতে পারেনি, আর নয়তো ইঙ্গিতটিকে কোনো বিবেচনায় আনতে চায়নি। মিসেস থুল বাপ্পি নামের এই ছেলেটিকে কখনোই বুঝতে পারেননি। বেশিরভাগ সময় তার মনে হয় বাচ্চাটি বুঝি খুব শান্তশিষ্ট, কিন্তু হঠাৎ হঠাৎ তার মাঝে এক ধরনের ভয়ঙ্কর ক্রোধ উকি দেয়। সেটা সত্যি ক্রোধ না অন্য কিছু, সেটাও তিনি বুঝতে পারেন না। প্রথম প্রথম তার মনে হতো বাচ্চাটি বুঝি মৃদুভাবে অটিস্টিক, কিন্তু শেষে দেখা গেল সেটি সত্য নয়। তার অটিজম নেই, কিন্তু জগৎ সংসারের অনেক কিছুর প্রতি তার এক ধরনের নিস্পৃহ ভাব আছে। বাপ্পির মতো বাচ্চাকে ঠিক করে বুঝতে পারেন না বলে মিসেস থুলের একজন নিজের ভেতরে কেমন একটা অস্বস্তি কাজ করে। ঠিক যেরকম কেভিনের মতো ছেলেদের ভেতরে পরিষ্কারভাবে বুঝতে পারেন বলেও তার ভেতরে এক ধরনের অস্বস্তি কাজ করে। কেভিন একটা ছাড়াছাড়ি হয়ে যাওয়া মা বাবার সন্তান। ছাড়াছাড়ি হয়ে যাবার পর মা ছাড়া ছাড়া ভাবে 1-2 বার কোনো বয়ফ্রেন্ডের সাথে দিন কাটাতে চেষ্টা করেছে, কোনোবারই সেটা কাজ করেনি। বিষয়টাকে সহজ করার জন্য কেভিনকে ওরিয়ন চিলড্রেন্স হোমে নিয়ে রেখেছে। বাচ্চাটি সেজন্য কোনোদিন মাকে ক্ষমা করেনি। কেভিনের বয়স 10, কিন্তু তার বাড়ন্ত শরীর দেখে মনে হয় 12 কিংবা 13। শক্তিশালী দেহ এবং এই বয়সেই নিষ্ঠুর একটা মুখ। ওরিয়ন চিলড্রেন্স হোমের বাচ্চাদের কাছে সে একরকম মূর্তিমান বিভীষিকা। তাদেরকে খুব ভয়ঙ্করভাবে সে উত্ত্যক্ত করে, যন্ত্রণা দেয় এবং অত্যাচার করে। মিসেস থুল আর হোমের সব মানুষই সবসময় সতর্ক থাকতে হয় যেন এই ছেলেটির কম বয়সী অন্য আরেকটি ছেলে বা মেয়ের উপর চড়াও না হয়। কেভিন চরিত্রটি মিসেস থুলের কাছে খুব পরিষ্কারভাবে বুঝতে পারেন, কারণ তার মাঝে কোনো জটিলতা নেই। কেভিনের ভেতরে রয়েছে জগৎ সংসারের প্রতি এক ভয়ঙ্কর ক্রোধ। সে নিজের মা বাবা থেকে মোটামুটিভাবে পরিত্যক্ত। ধরে নিয়েছে এই নিষ্ঠুরতাই হচ্ছে জীবনের ধরন। সে নিজেও সেটা পাবে, অন্য কেউ সেটা দেবে। এখান থেকে নিবৃত্ত করার তার একটি মাত্র উপায় আছে, আর সেটি হচ্ছে কোনো বড় ধরনের নিষ্ঠুরতার আতঙ্ক। কাজে মিসেস থুল আর হোমের অন্যান্য মানুষজন সবসময় সতর্ক রাখে যেন কেভিন কোনো অঘটন না ঘটাতে পারে। ছোট ছোট ছেলেমেয়েরা যেন কেভিনের খপ্পরে না পড়ে যায়, সেজন্য সবসময় তাদের চোখে চোখে রাখতে হয়। তারপরেও মাঝে মাঝে ছোটখাটো অঘটন হয়ে যায়। হেমন্তের শুরুতে একদিন বিকেলবেলা এরকম একটা ঘটনা ঘটল। ওরিয়ন চিলড্রেন্স হোমের কম্পাউন্ডটা অনেক বড়। এখানে খেলার মাঠ আছে, সুইমিং পুল আছে, গাড়ি পার্ক করার বড় একটা পার্কিং লট আছে, ছোট একটা হ্রদ আছে, হ্রদের তীরে অনেক গাছ আছে। হেমন্তের শুরুতে সেই গাছের পাতার রং বদলে যায়। কয়েকটা দিন সেটা খুব অদ্ভুত দেখায়, মনে হয় গাছগুলোতে বুঝি আগুন ধরে গেছে। প্রকৃতির এই সৌন্দর্য বেশিরভাগ সময়ই ছোট শিশুদের নজরে এড়িয়ে যায়। তাদের দৈনন্দিন জীবনে আরো উত্তেজনার বিষয় থাকে। কিন্তু যে কোনো কারণেই হোক, বাপ্পি এই বিষয়গুলো উপভোগ করে। সুযোগ পেলেও, নিয়ম বহির্ভূত জেনেও সে কনকনে শীতের ভেতর হ্রদের পাড় দিয়ে হেঁটে বেড়ায়। বিকেলবেলা যখন সবারই বড় একটা হলঘরের পাশাপাশি শুয়ে থাকার জন্য ঘুমিয়ে নেওয়ার কথা হয়, তখন বাপ্পি সেখান থেকে হেঁটে হেঁটে হ্রদের তীরে চলে আসে। সেখান থেকে একা একা হাঁটছে এবং মনের ভেতরে তার নিজের সাথে কথা বলছে। তার সব কথা হয় তার মাকে নিয়ে। তার মা তাকে নিয়ে কি করবেন সেটা এক ধরনের তার কাছে ফ্যান্টাসি। বাপ্পি যে একা একা হ্রদের তীরে হাঁটছে সেটা কেউ দেখেনি, দেখেছে শুধু কেভিন। দেখার পর তার বড় কাউকে জানানোর কথা, কিন্তু সেটা কাউকে সে জানালো না, নিজেও গোপনে বের হয়ে এলো। কেভিনের সাথে বাপ্পির দেখা হলো ম্যাপল গাছটার নিচে। কেভিন মুখ শক্ত করে জিজ্ঞেস করলো, এখানে কি করছো? অন্য বাচ্চারা যেরকম কেভিনের সাথে দেখা হলে আতঙ্কে চমকে উঠত, কিন্তু ঠিক কি কারণে জানা নেই, বাপ্পি সেরকম চমকে উঠল না। বেশ শান্তভাবেই বলল, হাঁটছি। কেন হাঁটছ? আমার ইচ্ছা করছে। একটা মানুষ যতই পাষণ্ড হোক, একেবারে সরাসরি মারপিট শুরু করতে পারে না। মারপিট করার জন্য একটা পরিবেশ তৈরি করতে হয়। কেভিন এবারে সেটা তৈরি করার কাজে এগিয়ে এসে বলল,
বিড়বিড় করে কার সাথে কথা বলো? বাপ্পি বলল, কারো সাথে না। আমি দেখেছি তুমি বলেছ। বাপ্পি জানে সে বলেছেও, তারপরেও মুখ শক্ত করে বলল, আমি বলিনি। কেভিন চোখ লাল করে বলল, বলেছ। আমি জানি তুমি বলেছ। কারা বিড়বিড় করে কথা বলে তুমি জানো? বাপ্পি এই প্রশ্নের কোনো উত্তর দিল না। তাই কেভিন নিজেই দিয়ে বলল, পাগলেরা, যাদের মাথা খারাপ, যাদের ব্রেন নষ্ট। বাপ্পি কথাগুলো ধৈর্য ধরে শুনল। কেভিন তখন আরো এক ধাপ এগিয়ে এসে বলল, তোমার মাথা খারাপ, তোমার ব্রেন নষ্ট, তুমি পাগল। বাপ্পি বলল, আমি পাগল না। কেভিন বলল, তুমি পাগল, তোমার মা পাগল, তোমার বাবা পাগল, তোমার 14 গোষ্ঠী পাগল। বাপ্পি এবার প্রথমবারের মতো একটু রেগে উঠল। সে গম্ভীর গলায় বলল, আমার মা মোটেও পাগল না। আমার মা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুইট একটি মহিলা। আমার মা একদিন এখান থেকে আমাকে বাড়ি নিয়ে যাবে, কচু নিয়ে যাবে। তোমার মা কোনোদিন এখানে আসবে না। কেন আসে না জানো? আসে না কারণ জানে তুমি পাগল। তোমাকে এখন পাগলাগারদে পাঠাবে। বাপি বলল, না, 100 বার পাঠাবে। তোমার মা হচ্ছে ডাইনি বুড়ি। ডাইনি বুড়িরা বাচ্চাদেরকে পাগলাগারদে আটকে রাখে। আমি জানি। বাপ্পি চিৎকার করে বলল, খবরদার, আমার মাকে তুমি ডাইনি বুড়ি বলবে না। কেভিন এক পা এগিয়ে এসে বলল, আমি বলবো, আমি 100 বার বলবো। তোমার মা হচ্ছে ডাইনি বুড়ি, ডাইনি বুড়ি, ডাইনি বুড়ি। বাপ্পি চিৎকার করে বলল, খবরদার। কেভিন তখন চোখ লাল করে বলল, তোর এত বড় সাহস, তুই আমাকে খবরদার বলিস? আমি তোকে খুন করে ফেলবো। বলে সে ধাক্কা দিয়ে বাপ্পিকে নিচে ফেলে দিল। বাপ্পি উঠে বসার আগেই কেভিন তার পেটে একটা লাথি মেরে বসলো। সাথে সাথে বাপ্পির মনে হলো পৃথিবীটা বুঝি অন্ধকার হয়ে যাচ্ছে। তার কিছুক্ষণ লাগলো স্বাভাবিক হতে। যখন শেষ পর্যন্ত সে সামলে নিয়েছে, তখন কেভিন তার চুলের মুঠি ধরে টেনে উপরে তুলে আর পেটে আরেকটা ঘুষি মেরেছে। বাপ্পি তখন আবার নিচে হুমড়ি খেয়ে পড়ে গেল। কেভিন এবার তার উপরে চড়াও হয়ে বাপ্পির মাথাটা ঠেস ধরে দিয়ে বলল, কুত্তার বাচ্চা, তুই বল তোর মা ডাইনি বুড়ি, বল, বল তুই, না হলে তোকে খুন করে ফেলবো। বাপ্পি মাথাটা মুক্ত করার চেষ্টা করতে করতে বলল, আমার মা ডাইনি বুড়ি না। তোর মা ডাইনি বুড়ি, বল। কেভিন হিংস্র গলায় বলল, বল, তা না হলে আজকে তোকে খুন করে ফেলবো। এই মাটিতে আমি তোকে পুঁতে ফেলবো, বল। বাপি গঙ্গা থেকে বলতে বলল, আমি বলবো না। বলবি না? তাহলে দেখ আমি আজকে তোর কি অবস্থা করি। বলে সে বাপ্পির মাথাটা শক্ত একটা পাথরে ঠুকে দিল। ঠিক তখন একটা বিচিত্র ব্যাপার ঘটে গেল। এতক্ষণ বাপ্পি নিজেকে মুক্ত করার জন্য প্রাণপণ চেষ্টা করেছিল। কেভিন দেখলো বাপ্পি হঠাৎ হুটোপুটি বন্ধ করে গুটিসুটি মেরে শুয়ে পড়েছে। কেভিন প্রথমে ভাবলো পুরোপুরিভাবে আত্মসমর্পণ করেছে, তাই তখন তাকে আরো জোরে চেপে ধরে কয়েকটা ঘুষি দেবার জন্য হাত উপরে তুলল। তখন লক্ষ্য করলো বাপ্পির সারা শরীর কাঁপছে। সাধারণ কোনো কাঁপুনি নয়, ভয়ঙ্কর এক ধরনের কাঁপুনি। তার সাথে সাথে মুখ থেকে বিচিত্র এক ধরনের শব্দ বের হচ্ছে, যেটা অনেকটা হাসির মতো শব্দ। হঠাৎ বাপ্পি মাথা ঘুরিয়ে কেভিনের দিকে তাকালো এবং তার চেহারা দেখে কেভিন আতঙ্কে চিৎকার করে লাফ দিয়ে উঠল। বাপ্পির চোখের নিচে গাঢ় কালো রং, দেখে মনে হয় সেগুলো গভীর ঢুকে গেছে। সেই চোখ থেকে নীল রঙের আভা বেরোচ্ছে। মুখটি বিকৃত এবং তার মুখের ভেতর থেকে লকলকে সাপের মতো এক ধরনের জীব বের হয়ে আবার সেটা ভেতরে ঢুকে গেল। সাথে সাথে পুরো এলাকায় একটা বিকট দুর্গন্ধে ছড়িয়ে পড়ল, পচা মাংসের মতো এক ধরনের দুর্গন্ধ। বাপ্পি তার হাতটা সামনে তুলে সেই হাতের চামড়ায় ঘন কালো লোম এবং দেখে মনে হয় কিছু একটা কিলবিল করে নড়ছে। দেখতে দেখতে তার হাতের নখগুলো বেরিয়ে এসে কুঁকড়ে গেল। বাপ্পি তখন দ্বিতীয়বার তার মুখটি খোলে। মুখে দুপাটি ধারালো দাঁত, দুপাশের দুটি দাঁত মুখ থেকে বেরিয়ে এসেছে। সে জিহ্বাটি আবারও বের করে আনে। সাপের মতো লকলক করে বের হয়ে আছে, সেটা নড়তে থাকে। বাপ্পির মুখ থেকে তখন অশ্রাব্য গালির মতো কিছু একটা বের হয়ে আসে, প্রাচীন কোনো ভাষার শব্দ, যার একটিও কেভিন বুঝতে পারল না। কেভিন আতঙ্কে চিৎকার করে ছুটতে শুরু করলো, কিন্তু বেশি দূর যেতে পারল না। শোয়া অবস্থায় প্রায় এক লাফ দিয়ে শূন্যে ডিগবাজি খেয়ে বাপ্পির ভেতরে ভর করে থাকা প্রাণীটি কেভিনের সামনে এসে দাঁড়ালো। তারপর কেভিনের দিকে এগিয়ে এলো। কেভিন চিৎকার করে উল্টো দিকে ছুটে যেতে চেষ্টা করলো, কিন্তু ততক্ষণে বাপ্পি তাকে ধরে ফেলেছে। যদি এই প্রাণীটি আসলে বাপ্পি বলা যায় না। কেভিন একটা আর্ত চিৎকার করে কয়েক সেকেন্ডের মাঝে জ্ঞান হারালো।
মিসেস থুল বাপ্পির দিকে অবাক হয়ে তাকালেন। তার চুল এলোমেলো এবং গায়ের কাপড়ে মাটি এবং শুকনো পাতা। চোখ দৃষ্টিবিভ্রান্ত, দেখে মনে হয় শরীরে কোনো জোর নেই। সোফাতে ধপ করে বসে সে মাথাটি হেলান দিয়ে চোখ বন্ধ করল। মিসেস থুল এগিয়ে এসে বললেন, বাপ্পি, সোনা, তোমার কি হয়েছে? আমার খুব ঘুম পাচ্ছে মিসেস থুল। তোমার এই অবস্থা কেন? কোথায় গিয়েছিলে? লেকের পাশে। লেকের পাশে আবার তুমি একা একা গিয়েছো? বাপ্পি তখন মিসেস থুলের প্রশ্নের উত্তর না দিয়ে বিড়বিড় করে বলল, কেভিন মনে হয় মরে গেছে। মিসেস থুল তার চেয়ার থেকে প্রায় লাফ দিয়ে উঠে বললেন, কি বললে? বাপ্পি ঘুম ঘুম গলায় বলল, কেভিন, কেভিন মনে হয় মরে গেছে। মরে গেছে? কোথায় মরে গেছে? লেকের পাড়ে। আমাকে মারছিল, তারপরে আমার আর কিছু মনে নাই। একটু আগে দেখেছি কেভিন একটা গাছ থেকে ঝুলছে। মনে হয় মরে গেছে। শরীরে অনেক রক্ত। রক্ত? মিসেস থুল আর্তনাদ করে বললেন, রক্ত? পাপ্পি কোনো উত্তর দিল না। মিসেস থুল দেখলেন সে গভীর ঘুমে অচেতন হয়ে গেছে। গভীর রাতে নীরার টেলিফোন বাজতে থাকে। নীরা একটু বিরক্ত হয়ে টেলিফোন ধরল। হ্যালো, মিস নীরা? হ্যাঁ, বলছি। আমি মিসেস থুল বলছি, ওরিয়ন চিলড্রেন্স হোমের ডিরেক্টর। খুব জরুরি প্রয়োজনে একটা ফোন করেছি। কি হয়েছে? আপনার ছেলে বাপ্পিকে নিয়ে একটা ঘটনা ঘটেছে। অবিশ্বাস্য একটা ঘটনা। আপনাকে একটু আসতে হবে। নীরা আতশোয়া হয়ে বসেছিল, এবার সোজা হয়ে বসল। সে বহুদিন থেকে জানে, আগে হোক পরে হোক তার ছেলে বাপ্পিকে নিয়ে অবিশ্বাস্য অনেক একটা ঘটনা ঘটবে। জিজ্ঞেস করলো, কি ঘটনা? সামনাসামনি এলে ডিটেলস বলবো। এখন যেটুকু বলা যায় সেটা হচ্ছে এরকম, বাপ্পি কেভিন নামে একটা ছেলেকে পিটিয়ে প্রায় মেরে ফেলেছে। মেরে ফেলেছে? না, মেরে ফেলেনি, প্রায় মেরে ফেলেছে। কেভিন এখনো বেঁচে আছে। বেঁচে থাকবে কিনা সেটা বোঝা যাচ্ছে না। বলতে পারেন শরীরের প্রত্যেকটা হাড় ভেঙে ফেলেছে। বাপ্পি কেভিনের শরীরের প্রত্যেকটা হাড় ভেঙে ফেলেছে? আমি জানি সেটা সম্ভব নয়। বাপ্পি একটা ছোট ছেলে, কিন্তু কেভিন বিশাল। এটা সম্ভব নয়। কিন্তু পুলিশ আসছে, বাপ্পির নখের মাঝে যে টিস্যু পেয়েছে সেটা কেভিনের শরীরে। অন্যান্য প্রমাণও আছে। আপনাকে একটু আসতে হবে, সামনাসামনি কথা বলবো। নীরা একটু ইতস্তত গলায় বলল, আমি খুব ব্যস্ত, দেখি কি করা যায়। মিসেস থুল কঠিন গলায় বললেন, মিস নীরা, বাপ্পি আপনার সন্তান এবং আপনি তাকে জন্ম দিয়েছেন। তার ভালো মন্দের দায়িত্ব আপনার। আপনি চাইলেও বাপ্পি আপনার, না চাইলেও আপনার। সমাজ সেভাবে বলে। আর সমাজের ব্যাপারে আপনার যদি আগ্রহ না থাকে, দেশের আইনও তাই বলে। কথা শেষ করে মিসেস থুল খট করে ফোনটা রেখে দিলেন। নীরা কিছুক্ষণ টেবিলে পা তুলে বসে রইল, টেলিফোন হাতে নিয়ে একটা নাম্বার ডায়াল করলো। অন্য পাশে ঘুমজড়িত কণ্ঠ একটা শোনা যায়। হ্যালো, লিডার? কুরাইশি বলল। নীরা, এত রাতে? হ্যাঁ। বাপ্পির হোম থেকে একটা ফোন এসেছিল। বাপ্পি একটা ছেলেকে নাকি পিটিয়ে প্রায় মেরে ফেলেছে। এক মুহূর্তে কুরাইশির চোখের সব ঘুম উবে গেল। সে আনন্দের একটা ধ্বনি করে বলল, সত্যি? হ্যাঁ, সত্যি। আমরা এতদিনের যে অপেক্ষা করছি সেটা শেষ হয়েছে। মীরা, লুসিফার আমাদের কাছে এসেছে, দেখা দিয়েছে। হ্যাঁ, দেখা দিচ্ছে। ডিটেলস কিছু জানো? কেমন করে কি হলো? না। মীরা একটা নিঃশ্বাস ফেলে বলল, আমি এখন কি করব? হোমের ডিরেক্টর ইজ আ বিচ। আমাকে এক্ষুনি যেতে বলেছে। যাও, চলে যাও, বাপ্পিকে নিয়ে এসো। আমরা আমাদের কাজ শুরু করি। অনেকদিন অপেক্ষা করেছি এই দিনটার জন্য। আমরা একদিন দুদিন নয়, 6 বছর অপেক্ষা করেছি। হ্যাঁ, যাব। পুলিশ কোনো ঝামেলা করবে না তো? আরে না, পুলিশ কোনো কেসই দাঁড় করাতে পারবে না। লুসিফারের দোহাই লাগে, ওই গবেট ছেলেরা যেন খরচা হয়ে যায়। যদি খরচা না হয়, জ্ঞান ফিরে এসে এমন কথাবার্তা যেন বলে, যেন লোকজন কিছু খবর পাবে, সেগুলো কেউ বিশ্বাস করবে না। না, বিশ্বাস করবে না। আর করলেই সমস্যা কি? 6 বছরের একটা বাচ্চার বিরুদ্ধে ক্রিমিনাল কেস করবে নাকি? ওদেরকে বলতেই হবে অন্য কিছু হয়েছিল। ঠিক তখন বাইরের কেউ ম্যানুয়ালি ঢুকে পড়েছিল কিনা, সেরকম কিছু। ঠিক আছে, যাই হোক নীরা, তোমাকে অভিনন্দন। ধন্যবাদ লিডার। কিন্তু আমাকে অভিনন্দন দেওয়ার কি আছে? আমি তো কিছুই করিনি। আপনারা আমাকে সাহায্য করেছেন, আমি তো কিছুই করিনি। করেছ নীরা, তুমি তোমার বাচ্চাটাকে দিয়েছ। এই নির্বোধের পৃথিবীতে এরকম আঠা আঠা ভাবালুতা আছে, মার সন্তানের হাস্যকর ভালোবাসার সম্পর্ক আছে,
তুমি তার উপরে উঠতে পেরেছ। তোমাকে যদি অভিনন্দন না দিই তাহলে কাকে দেব? নীলা কোনো কথা বলে না, একটা নিঃশ্বাস ফেলল। ধন্যবাদ এতক্ষণ গল্পটি শোনার জন্য। গল্প পাঠ ভালো লাগলে ভিডিওটি লাইক করতে এবং কমেন্টে আপনার অনুভূতি জানাতে ভুলবেন না। পরবর্তী এমন আরও অডিও বুকের সন্ধান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন গল্পের আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করুন। আপনাদের আগ্রহ এবং সহযোগিতা পরবর্তী কন্টেন্ট তৈরিতে উৎসাহ তৈরি করে। ধন্যবাদ, ভালো থাকবেন।